ধূমপান ক্যান্সারের কারণ। মাঝে মাঝে উইকেন্ড ট্যুরগুলো বেশ ভালোই লাগে না? শেয়ার বলতে তুমি তো সারাক্ষণ রোগী ডাক্তার চেম্বার এসব নিয়েই ব্যস্ত থাকো। আমি যদি জোর না করতাম তাহলে কি আসতে? ঠিক ঠিক ঠিক, তোমার কথাতেই আশা হলো। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে এসে এই এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখে কিন্তু মনটা অন্যরকম হয়ে গেল। থ্যাংক ইউ। শোনো না, আমরা না এবার মাঝে মাঝে এরকম দুদিনের জন্য বাইরে বেরিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই ডার্লিং, তোমার কথা কি আর আমি ফেলতে পারি? উফ, এক মিনিট এক মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি কলকাতার বাইরে আছি। হ্যাঁ হ্যাঁ, একটু ব্যস্ত আছি। হ্যাঁ, আপনাকে তো বললাম আমি, ওই ওষুধগুলোই রিপিট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্টে
লাঞ্চে, ডিনারে, বাস। ওকে। উফ, বেড়াতে এসেও শান্তি নেই, এখানে এসেও ডাক্তারি। তুমি কি চেম্বারে লিখে দিয়ে আসোনি 2 দিন থাকবে না? হ্যাঁ ডার্লিং, চেম্বারে আমি লিখে এসেছি যে ডাক্তারবাবু 2 দিনের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু ফোন সেখানে কি করব? এমার্জেন্সি পেশেন্ট, ফোন তো করবেই। তুমি ফোন ধরবে না, বাস ফোনটাকে সুইচ অফ করে দাও, বুঝেছো? প্লিজ। সেটা হয় না ডার্লিং, সেটা কি হয়? কেন হয় না? আমি চাই না এই 2 দিন আমাদের মাঝে কোনো বাধা আসুক, প্লিজ। ওকে, ঠিক আছে। খুব এমার্জেন্সি না হলে সে ফোনটা আমি ধরছি না, রাইট? ওকে, চলো রুমে চলো। চলো। শোন না, 2টো চা বলে দেবে, আর না একটু তুমি নোনতা বিস্কিট নিয়ে আসবে। এই মিষ্টি বিস্কিট দিয়ে চা খেতে না একটুও ভালো লাগছে না। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি চা আর চিড়ে ভাজার প্যাকেট ট্যাকেট নিয়ে আসি। নোনতা বিস্কুট পেলে সেটাও নিয়ে আসবো। ওকে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। কত নম্বর রুমে আছো? আমি রুম নাম্বার 10। ঠিক আছে, আমি আসছি। দরজা খোলা রেখো। দরজা খোলাই আছে, তুমি এসো খালি, আমি অপেক্ষা করছি। হুম। মাসি, 1 মিনিট একটু ধরুন না, আমি জাস্ট যাবো আর আসবো। তুমি কি শুরু করেছো বলো তো? মিসেসকে নিয়ে উইকেন্ডে ঘুরতে এসছি, এখানেও পেছন পেছন চলে এসছো। দিস ইজ নট ফেয়ার। কেন? আমি কি তোমাদের কোনো রকমভাবে ডিস্টার্ব করেছি? দেখো, আমি যখন শুনলাম তুমি বিষ্ণুপুর আসছো, আমিও অফিসের কাজ নিয়ে বাঁকুড়া চলে আসলাম। আর এখানে আসলে কাজের কাজও হবে, আর তোমাকে একটু কাছে পাওয়াটাও হবে। রজত, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সোনা। তোমাকে বুঝতে হবে শিবানী, ব্যাপারটা রিস্কি হয়ে যাচ্ছে। হোক, দেখো, আমি তোমাকে একটা দিনের জন্য মিস করতে চাই না, তাই জন্য তো আমি এত লুকিয়ে চুরিয়ে তোমার কাছে ছুটে আসলাম। রজত, পাগলামি করো না। তুমি তো জানো আমার একটা ফ্যামিলি আছে। আমি জানি, আর আমার ভালোবাসাটাও তো মিথ্যে নয় রজত। তুমি তোমার বউয়ের সাথে যা ইচ্ছা তাই করো না, কিন্তু আমায় একটু সময় দিতেই হবে। শোনো না, তুমি রাতে আসবে তো? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, আর তুমি যদি না এসেছো তোমাকে আমি ফোন করব। এই না, ফোন করবে না। ফোন করলে কিন্তু বউ সন্দেহ করবে। করুক না, বলবে তোমার কোনো পেশেন্ট ফোন করেছিল। দেখো দেখো, আমিও তো প্রথমে তোমার পেশেন্ট ছিলাম, তারপর সুস্থ হয়ে এই ডক্টরের প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। তাই আমার তো মনে হচ্ছে এখনো তুমি সুস্থ হওনি। কেন? এই যে তুমি মাঝে মাঝে এরকম বিহেভ করো, অযথা ফোন করতে বারণ করছি তাও তুমি ফোন করতে যাচ্ছ, ফোন করে যাচ্ছ। ওকে বাবা, ওকে, আর ফোন করব না। ঠিক আছে, তাহলে এবার আমি যাই। ওকে, ওকে, বাই। কিন্তু আমি অপেক্ষা করব। যাও। হ্যাঁ। টাটা। এতক্ষণ কি করছে রজত? আজকাল ওকে বড় অন্যমনস্ক লাগে। আগে যখন ফোনটা এলো ও খুব
আস্তে আস্তে কথা বলছিল। তবে কি, না 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 না, এটা এটা আমার সন্দেহবাতিক মন। আমি ছাড়া ওর জীবনে কি অন্য দিদি কেউ- আদারটা দিয়ে দিন না। দাদা আসুক, আমি তারপরে দিয়ে দিচ্ছি। ওই তো দাদা এসে গেছে। তুমি এত দেরি করলে কেন? আরে দোকানে খুব ভিড়, তার মধ্যে আবার ম্যানেজার ফোন করেছিল, বউ অসুস্থ, ওকে আবার এক গাদা টেস্ট বলে দিলাম। এখানে এসেও ডাক্তারি? কি করবো বলো, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। তো কি খাবে? তুমি কি লাঞ্চের অর্ডার দেবে? দেখো, পোস্তর বড়াটা দিও, আর ইলিশ মাছটা দিও, খুব ভালো। মোচার ঘন্ট হবে? হবে। হবে? তাহলে একটা মোচার ঘন্টও দিও। এবার দেখো তুমি কি দেবে। তো আমাকে ওই একই দিয়ে দেবে, আর সঙ্গে দুটো রুটি দিয়ে দেবে। দেখছি আমি। চাটা খেয়ে দেখো, কি টেস্টি চা। ভালো না? হুম, হ্যাঁ ভালো। কি হলো, বিস্কিট চানাচুর যে বললে আনবে? না, বললাম না যে দোকানে ভিড় ছিল, বলে দিয়েছি পাঠিয়ে দেবে এক্ষুনি। তুমি কি কিছু ভাবছো? এসে থেকে তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে। না, ওই ডক্টর শীল ফোন করেছিলেন। কি বললো? না, তোমার ওই টেস্টের রিপোর্টগুলো এসেছে। না, এমনিতে ঠিক আছে, একটা রিপোর্ট একটু একটু প্রবলেমেটিক। কি কি- কোনো কোনো প্রবলেম কিছু? খারাপ কিছু না, আর এইচ ফ্যাক্টরটা হাই হলে সেটা প্রবলেম করে অনেক সময়, তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে না। তাহলে তাহলে আগের বার ওরকম হলো কেন? দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আর তাছাড়া আমরাও ঠিকঠাকভাবে প্রিকশন নেইনি। ছাড়ো, পাস্ট ইজ পাস্ট, ফিউচার নিয়ে ভাবো। আমি শুধু ভাবি, এত লোকের বাচ্চা হচ্ছে আর আমারই এত প্রবলেম। এইসব নেগেটিভ কথা একদম বলবে না তো। তুমি জানো, সারা পৃথিবীতে 27% মহিলাদের এই প্রবলেম হয়। এটা আমার রিপোর্ট না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে হুর রিপোর্ট। তোমার থেকে কত কত প্রবলেমে আছে কত মহিলা তুমি জানো? তোমার তো একবার মাত্র মিসক্যারেজ হয়েছে, কত মহিলার তো কতবার মিসক্যারেজ হয়েছে, তারপরেও তারা মা হয়েছে। ডক্টর ডক্টর শীল বলছিলেন যে মানসিক ক্ষেত্রে জোরটা, মেন্টাল স্ট্রেংথটাকে কখনো এই সময় লুজ করো না। তোমাকে সবসময় এটা বিলিভ করতে হবে যে আমি মা হবই। 6 বছর ধরে কত ভাবলাম, মেয়ে হলে নাম রাখবো পিঙ্কি, টিয়া, মিমি, তিন্নি, এগুলো ডাকনাম। আর ভালো নাম রাখবো অরুণিমা, পারমিতা। আর ছেলে হলে নাম রাখবো ভ্যাবলা, পচা, কেলো, হুতম। এসব ব্যাকডেটেড নাম। ছেলে হলে নাম রাখবো অরিত্র, স্বপ্ননীল, ইন্দ্রনীল, কুনাল। আর একা একা ভালো লাগে না। নো 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 কুনাল। বাবা, কদিন আগে কুনাল বসু নামে একটা ডাক্তার ধরা পড়েছে, জাল সার্টিফিকেট নিয়ে নার্সিংহোমে ডাক্তার সেজে বসেছিল। ওইসব চলবে না। আমি ডাক্তার, আমার ছেলেও অবধারিত হবে ডাক্তার, আমিও বসু। তার মানে আমার ছেলে হবে, তার মানে ডাক্তার কুনাল বসু। একদম চলবে না, নো কুনাল। অন্য কিছু ভাবো। ডাক্তারের ছেলে ডাক্তার কেন হবে? ডাক্তারের ছেলে প্লেয়ার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আইটি সেক্টরে যেতে পারে। আইটি? পাগল নাকি? সারাদিন কম্পিউটারের সামনে বসে বসে বোরিং লাইফ, একটা মনোটোনাস লাইফ, ওসব চলবে না। হ্যাঁ, যদি প্লেয়ার হয় তাহলে ভাবা যেতে পারে। একটা বড় ফুটবল প্লেয়ার হলো, রোনাল্ডো, মেসি, বা ধরো একটা ক্রিকেটার, কোহলি, হার্দিক পান্ডিয়া। বিগ ব্যাশ খেলছে আমার ছেলে, আইপিএল, আইএসএল, আরো কি সব বেরিয়েছে না, প্রচুর পয়সা। আমরা কেমন আকাশ কুসুম ভাবছি বলো রজত? কেন আকাশ কুসুম কেন? আমি একটা সুস্থ সন্তানের মা হতে চাই রজত, তারপর বাকি সব। আমার আর ভালো লাগে না। এই সংসারে একা একা আমার দম বন্ধ হয়ে আসছে।
আমার আমার মনে হয় আমাকে একটা বড় চাপ আমাকে গ্রাস করছে। আমি আর পারছি না রজত, আমি আর পারছি না, কাঁদে না, আমি আর পারছি না। কাঁদে না, প্লিজ প্লিজ এত আপসেট হো না। শোনো না, ডক্টর শীল কি বলছিলেন জানো? বলছেন এবার আপনারা ট্রাই করুন। সো লেটস গো টু দ্য বেডরুম। সত্যি? এখন নিশ্চয়ই রজতের লাঞ্চ হয়ে গেছে। আচ্ছা, ও কি এখন বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে? ওর তো দুপুরে ঘুমানোর অভ্যাস নেই, বরং অঞ্জনাই হয়তো ঘুমোচ্ছে। ও হয়তো একা একা বই পড়ছে। এখন একবার ওকে কাছে পেলে মন্দ হতো না। ওকে একটা ফোন করব? না থাক, যদি বিরক্ত হয়। না, একবার করি। না থাক। না, এটা না। ইয়েস। শিবানী বড্ড বেশি পাগলামি করছে। আমি জানি না এর পরিণতি কি, তবে ওকে সামনে দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। আচ্ছা, ওর মধ্যে কি এমন আছে যেটা আমাকে এত টানে? সেই প্রথম দিন যখন পেশেন্ট হিসেবে আমার চেম্বারেও আসে, সেদিন 3টে ওষুধ লিখে দিলাম। আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ, বিফোর ডিনার। আর এগুলো টেস্ট করবেন, 7 দিন পরে দেখাবেন। আচ্ছা স্যার। হ্যাঁ, বাইরে। বাইরে। আচ্ছা, নমস্কার। আসছি ডক্টরবাবু। প্লিজ বলুন। নমস্কার। বলছিলাম যে আমার ইদানিং কিছু প্রবলেমস হচ্ছে, মানে সবসময় একটা বমিটিং টেন্ডেন্সি, মানে যখনই যা খাওয়া দাওয়া করছি। বাহ, আপনার আপনার রিপোর্ট খুব ভালো, খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করছেন। এক কাজ করুন, আপনি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলোই কন্টিনিউ করবেন। আর সামনে ছুটি ছাটা আছে, থাকলে 3-4 দিনের জন্য একটা শর্ট ট্রিপে বেরিয়ে পড়ুন, এই হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে। কিন্তু সেখানে নো অফিস, নো ফোন কলস, অনলি এনজয় দ্য হলিডে। আপনার সামান্য একটা মেন্টাল ব্লকেজ হচ্ছে, কেটে যাবে। আমার পক্ষে সেটা সম্ভব নয় রজতবাবু। সরি স্যার। নো, ইটস ওকে। কিন্তু কেন? আসলে আমার হাজবেন্ড নেভিতে চাকরি করেন। উনি এই কখনো কখনো 6 মাসে একবার বা বছরে একবার আসেন। আর আমার ছেলে ও দার্জিলিংয়ে একটা কনভেন্ট স্কুলে পড়ে, আই সি। ক্লাস 5-এ। ওকে। এখানে ওকে দেখার কেউ নেই,
নেই ইন দ্য সেন্স, আসলে আমিও তো চাকরি করি সেলসের, তো আমাকে বিভিন্ন সময় বাইরে বাইরে থাকতে হয়, তাই আর হয়ে ওঠে না। হুম জানেন, আমি না আমার জীবনে বড্ড একা, আলোন। হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে, আপনার আপনার একজন ইউনিট আ গুড ফ্রেন্ড, ইউনো, যাকে আপনি যাকে আপনি বিশ্বাস করতে পারবেন, যাকে আপনি কিছু কথা শেয়ার করতে পারবেন, হ্যাঁ, আপনার ফিলিংসগুলো যাকে আপনি বোঝাতে পারবেন। কেউ আছে এরকম? মেবি হি ইজ ইউর কলেজ অর স্কুল ফ্রেন্ড, মেবি রিলেটিভসদের মধ্যে কেউ, এরকম কেউ আছেন? ডাক্তারও তো হতে পারে। মানে মানে ডাক্তারও তো পেশেন্টের বন্ধু হতে পারে, তাই না? কেন, আপনি উত্তম সুচিত্রার সেই বিখ্যাত মুভিটা দেখেননি? না না, সেটা দেখেছি, কিন্তু ওটা তো আলাদা মুভি, ওটার সাবজেক্টও আলাদা। আপনার একাকিত্ব, আপনার লোনলিনেস কাটানোর। ধুয়ে একাকিত্ব, আর কিছু নয়। কেন আপনি, না, তুমি আমার বন্ধু হতে পারো না? দেখো, আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, তুমিই হতে পারো আমার প্রকৃত বন্ধু, যাকে আমি বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি। শুনুন মিস মিত্র, শিবানী, তুমি আজ থেকে আমাকে শিবানী বলেই ডাকবে, ওকে? আজ আসি, পরে আবার দেখা হবে, কেমন? বাই। বেশি হয়ে যাচ্ছে নাকি শিবানী? জানো, তোমাকে দেখে না একটা গান মনে পড়ছে। সিরিয়াসলি? প্লিজ প্লিজ গাও। তুমি মদ খাচ্ছ না কেন?
বৌদি, হুম বলছি যে একজন লোক এসেছে, বলছে যে সোনার দোকানের মালিক, নাম হচ্ছে সনাতন। সোনার দোকানের হ্যাঁ। জানিয়া ঠিক আছে। নমস্কার, আপনি কি ওই ডাক্তারবাবুর সহধর্মিনী? হ্যাঁ, আমি ওই রাজলক্ষ্মী বলতে পারি? বসুন। আমি হলাম ওই রাজলক্ষ্মী ইন্দ্রনাথ আছে না, আমার আত্মীয়নের প্রায় 100 বছরের পুরনো দোকান। হ্যাঁ, বর্তমান মালিক আমি। তা আমরা হলাম ওই বাপটাকুর দাদা, বুঝলেন তো? আমরা খাঁটি সোনা, খাঁটি গৌরত্নের আর পারি। আমরা মানুষ প্লেই চিনতে পারি। হ্যাঁ, দেখুন আমার নামটাই বলা হয়নি। সোমনাথ দত্ত, বলুন কিসের জন্য এসেছেন? আমি আসতে চাইনি, কিন্তু ওই ডাক্তারবাবু আসতে বাধ্য করলেন। কেন? কিভাবে যে আরম্ভ করবো কিছুই বুঝতে পারছি না। আসল কথাটা বলুন, আমার অনেক কাজ আছে। দেখুন, আমি ভাবতেও পারিনি অত নাম করা, অত উনি ডাক্তার, ওনার স্ত্রীকে নিয়ে সোনার গয়না কিনতে এলো আমার দোকানে। প্রায় 1 লক্ষ টাকার সোনার গয়না কিনলেন। কিন্তু এই দেখুন, 30,000 টাকা এখনো ধার বাকি করেনি। সমাজের ওপরেও হয়ে গেল। ওই দোকানেও কিন্তু ডাক্তারবাবু যায়নি। এমআরে এলেই ডাক্তারবাবু দিয়ে দিতে পারতো। আমি জানি টাকাগুলো আমি আর পাবো না, তবুও বলে গেলাম। স্ত্রীকে নিয়ে? এখানেই তো গোলমাল। পরে জেনেছি শ্রীবাণী দেবী নাকি ওনার স্ত্রী নন, বান্ধবী। আজকাল কি যে হয়, ও টাকার চল কোথায় গিয়ে করায়। শিবানী দেবীকে আপনি চেনেন? তিনি বলতে ওই 2-3বার দোকানে এসেছিলেন ওনার গয়না কিনতে। ওনার চেম্বারেও তো গেছি, কিন্তু ডাক্তারবাবুকে বলে কোনো লাভ পাইনি। তাই ওই আর আপনার কাছে। রোববার চলে আসবেন, সব টাকা আপনি পেয়ে যাবেন। আসুন। ভালো ভালো যা বুঝবেন করবেন। আসি, নমস্কার। নমস্কার। শিবানী কেমন আছে? শিবানীকে যদি গয়না দেওয়ার এতটাই ইচ্ছে তো আমাকে বলতে পারতে তো, সবটাই দিয়ে দিতাম। না মানে মানে? মানে কি? মানে কিছুই না। তুমি তুমি আমাকে ঠকালে কেন রজত? আমি আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি তুমি একটা ঠকটা জোচ্চোর। শিবানীর ব্যাপারটা হ্যাঁ, শিবানীর ব্যাপারটা আমি কি করে জানলাম? এটাই তো তোমার প্রশ্ন। ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, সেই নিয়মে বাতাস এসে আমাকে জানিয়ে দিয়ে গেছে। তুমি তুমি
তুমি ধারে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে গয়না কিনে দিয়েছো শিবানীকে, আর আর তারপর ওই দোকানের দিকে কোনোদিন যাওনি? ছি 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 ছি। তুমি তুমি শিবানীকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছো। ছি 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 রাজ্য, ছি। তোমার এতটা অধঃপতন হয়েছে, হ্যাঁ? এত অধঃপতন, ছি। আজকে দোকানের মালিক বাড়িতে এসে তোমার সমস্ত সত্যি কথা বলে দিয়ে গেছে। তুমি সন্ধ্যেবেলায় চেম্বার বন্ধ করে শিবানীর বাড়িতে গিয়ে ফুর্তি করো। ছি ছি ছি। নিন। এগুলোতে মোটামুটি আপনার ধার শোধ হয়ে যাবে। না ম্যাডাম, এইগুলো নিতে পারবো না, এইগুলো আপনার। এগুলো আমি ইউজ করি না, এগুলোকে গলিয়ে যেটা হবে সেটা আপনি নিয়ে নেবেন। আমার খুব খারাপ লাগছে ম্যাডাম, মানে আপনার মতো স্ত্রী থাকতে ডাক্তারবাবু যে কেন ওই অলক্ষীর পেছনে ঘুরছে সে ভগবানই জানে। তবে হ্যাঁ ম্যাডাম, আপনার তখনই যা প্রয়োজন হবে আপনি দোকানে চলে আসবেন। আপনার মতনই তো কাস্টমাররা আমাদের লক্ষ্মী। নমস্কার। নমস্কার। আসলাম ম্যাডাম। আমার মধ্যে কি এমন কম আছে যার জন্য ও শিবানীর প্রেমে পড়ল? না, ও আমায় ঠকিয়েছে। আমি এই সংসার ছেড়ে চলে যাব, আমার বাপের বাড়ি চলে যাব। রজত যাকে নিয়ে সুখী হতে চায় তাকে নিয়েও সুখী থাকুক। আমি ওর পথের কাঁটা। আমি সরে যাব। আমি ওকে দুঃখ দিয়েছি, আর ও এখন আমাকে বিশ্বাস করে না। কিন্তু এই সময় ওকে যে টেনশন দিলাম, এতে তো বাচ্চার ক্ষতি হতে পারে। হে ভগবান, আমি কি করলাম? না না, যেভাবেই হোক আমাদের রিলেশনটাকে ঠিক করতেই হবে। আমি যে ওকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এটা আমাকে প্রমাণ করতেই হবে। রজত আজকাল তাড়াতাড়ি বাড়ি ফিরছে, একটু চেঞ্জও লাগছে। তাহলে কেউ সত্যি সত্যি অনুতপ্ত? আমি যদি একটু নরম হই তাহলে কি ও আমাকে কিছু বলতে পারে? আচ্ছা, আমি কি খুব বেশি রিয়াক্ট করেছি? ওর কিছু বলার থাকতেই পারে, ওর কথাটাও শোনার দরকার। ঠিক আছে, কাল ভাবছি ওর কাছে একটু যাব, সুযোগ দেব, দেখি ও কি বলে। আমার মোবাইল আর পার্সটা দিও তো। অঞ্জনা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শিবানী আমার পেশেন্ট ছিল। আমি ওর মানসিক নিঃসঙ্গতা কাটানোর জন্য ওকে সঙ্গ দিতে শুরু করি। বিশ্বাস করো আমার কোনো রকম কোনো বদ উদ্দেশ্য ছিল না এটা ছাড়া।
কিন্তু কোত্থেকে যে কি হয়ে গেল, আমি আমি স্বীকার করছি যে আমার আরো বেটার ভাবে ঘটনাটাকে হ্যান্ডেল করা উচিত ছিল। ও আমাদের জীবনের মধ্যে এমনভাবে ঢুকে পড়লো, আমি আমি এগুলো চাইনি। প্লিজ তুমি আমাকে, প্লিজ প্লিজ তুমি আমাকে, আমি ভুলটা স্বীকার করছি আমার, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও অঞ্জনা। তুমি বুঝতে পারছো, আমি 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 সত্যি বলছি, আমি, প্লিজ অঞ্জনা। ঠিক আছে, তুমি সাবধানে যেও। বিকেলে আমি তোমার জন্য ওয়েট করব। সরি সরি অঞ্জনা। এক্সট্রিমলি সরি। আসি এবার। টেক কেয়ার। আসি।
আমাকে একটা গোপালনগরের টিকিট দেবেন? আমার জীবনটা এমন উলটপালট হয়ে গেল কেন? রজতকে আমি কত বিশ্বাস করেছিলাম, কখনো স্বপ্নেও ভাবিনি রজত এভাবে অন্য একটা মহিলার সঙ্গে। তাও মনটাকে ঠিক করে নিয়েছিলাম। আবার আজকে গয়নার দোকানে রজতকে দেখলাম। এখন ওর পাশে শিবানী। তাহলে তাহলে কি আমার সমস্ত কদর কমে গেছে ওর কাছে? ওর কাছে কি আমার আর কোনো জায়গা নেই? না 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 না, কি করব? বাপের বাড়ি ফিরে যাব। বাবা হাজারটা প্রশ্ন করবে, ভাইয়ের বউয়ের কাছে মুখ দেখাতে পারবো না। এই জীবন রেখে কোনো লাভ নেই। ওই তো ট্রেন আসছে, দিয়ে এই জীবনটাকে শেষ করে। হ্যাঁ, এটাই ঠিক। যাই। কোথায় গেল অঞ্জনা? কোথায় গেল? ও আমার উপর রাগ করে এই নির্জন স্টেশনে কোথায় গেল? অঞ্জনা, 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 ছাড়ো আমাকে। তুমি আগে ওঠো। না, ছেড়ে দাও। ঠিক ঠিক আমি থাকবো না। ট্রেন আসছে, কি হচ্ছে কি? আগে উপরে ওঠো।
বসো এখানে বসো। কি করছিলে তুমি? এটা তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি আর বাঁচতে চাই না। তাহলে আমি এগুলো এগুলো কার জন্য কিনতে গেছিলাম আজকে? যার জন্য কিনতে গেছিলে, যার এগুলো প্রয়োজন তাকে দাও। ওহ, এই ব্যাপার। আচ্ছা, তুমি, আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, ওখানে রাজলক্ষ্মীতে 3 জন মহিলা ছিল, আর তুমি যার কথা বলছো সে ট্রান্সফার নিয়ে চলে গেছে ভুবনেশ্বরে। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস করো, তুমি তুমি আমার জন্য অনেক গয়না দিয়েছো আমার লোন শোধ করার জন্য। আমি এই সবগুলো নিয়ে তোমার জন্য কিনতে গেছিলাম। সরি। কেঁদো না অঞ্জনা, প্লিজ। কাঁদলে দেখো বাচ্চাটার ক্ষতি হবে। এটা পছন্দ হয়েছে। দাও। পছন্দ হয়েছে তো? আমরা নতুন করে সংসার শুরু করব। চলো। 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 আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, 2টো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 011229017001। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। তুলসী, তুলসী, হ্যাঁ হ্যাঁ দাদাবাবু। এই অমল এসেছে? হ্যাঁ এসেছি। আচ্ছা, তোকে বলেছি না অমল আসলে আমাকে ডেকে দিতে? এত বেলা হয়ে গেল, কোনো চা পর্যন্ত দিসনি। এই শোন, এই জায়গাটা পরিষ্কার করে রাখ, আমি বাথরুম থেকে আসছি। নাও ধরো। চিনি দাওনি তো বেশি? না, শোনো, আমি কিন্তু সব ঠিক করে ফেলেছি। দাদাকে আর একা থাকতে দেয়া যাবে না। আরে আমরা ভাই ভাইয়ের বউয়ের তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? ঠিক। সে তুমি যা পারো করো, আমাকে এসবের মধ্যে জড়িও না। আমার দাদা তো, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। দেখো, এর আগেও আমি দাদার জন্য ট্রাই করেছি, উদ্যোগ নিয়েছি, কিন্তু দাদা পরিষ্কার আমার মুখের ওপর না বলে দিয়েছে, আমাকে এসবের মধ্যে জড়িও না। তো তা বললে কি করে চলবে? তোমাদের 2 ভাইয়ের সম্পর্ক তো সহজ নয়। আমি তো শঙ্করদাকে চিনি, শঙ্করদা আমার দাদার মতন। আমি যদি বলি ঠিক শুনবে, আমি ঠিক ম্যানেজ করে নেবো। দেখো, আজকে ওই মেয়ের ফটোটা আসলে
আমি দাদাকে পাঠিয়ে দেবো। দাদা তোমাকে বলেছে দাদা রাজি? হ্যাঁ, আমি বুঝিয়ে বলেছি। ছি, এই শহরের এত বড় বিচারক, তো হ্যান্ডসাম, এখনো তোমার বিয়ের বয়স আছে। তুমি শুধু একবার মাথাটা নাড়িয়ে দাও। মাথাটা নাড়িয়ে দিল, ব্যাস। ব্যাস, তুমিও লেগে পড়লে। ওই মাথা নাড়া দেখে তুমিও ভেবে বসলে দাদা রাজি হয়ে গেল। আমার তো মনে হয় ওই কোনো বিচারাধীন বন্দির কি বিচার হবে এই নিয়েই দাদা তখন ভাবছিল, বুঝেছ? আর শোনো, এতদিন দাদা যখন বিয়ে না করে থাকতে পেরেছে, ও বাকি জীবনটা ওইভাবে কাটিয়ে দেবে। শুধু শুধু ফালতু একটা মেয়ের জীবন নষ্ট। তুমি এমন কেন বলছো বলো তো? আমি মেয়ে ফাইনাল করে দিয়েছি। তুমি প্লিজ আর আমাকে ডিসকারেজ করো না। না না, তোমাকে ডিসকারেজ করব? সকালবেলা চা পাবো তাহলে? আমার ঘরে কটা মাথা। তোমাকে আমি খুবই উৎসাহ দিচ্ছি, তুমি উঠে পড়ে লাগো এই ব্যাপারটায়। তবে আমার দাদা তো মাঝপথে আবার পিছলে না যায়। দেখ, হলেই ভালো, না হলে কিন্তু পস্তাতে হবে, সেটা মাথায় রেখো। যাক, underground, কত হিন্দুস্তানি। দাদা, কেমন আছো এখন? এ কি তোমরা? দেখো সারপ্রাইজ জেঠুমনি, এখন আমরা তোমার অনেক কাছাকাছি চলে এসেছি। অনলি 2 আওয়ার্স জার্নি। যাকগে, এখন আর কিচ্ছু লুকোতে পারবে না জেঠুমনি। তাই তো, এতদিন আমরা বাইরে ছিলাম, তখন যা খুশি তাই করেছো। এখন এত কাছে এসে গেছি, তোমার কিন্তু আর কোনো কিছুই গোপন থাকবে না। হ্যাঁ রে, তো স্কুল নেই? 2 দিন ছুটি আছে। তোমার শরীর কেমন আছে? হ্যাঁ ভালো, তো জ্বরটা একটু রয়েছে। ব্লাড টেস্ট করিয়েছো? এই তো সবেমাত্র ব্লাড নিয়ে গেল। তোমরা? তুলসীকে ফোন করেছিলাম, সবকিছু ওর কাছ থেকে শুনলাম। আচ্ছা, তুমি কি বলো তো, একবার আমাদের জানাবে না? কি, আমার জ্বর হয়েছে? শোনো সীমা, দীর্ঘ 15 বছর হয়ে গেল বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেরিয়েছি। কোর্ট বাড়ি, বাড়ি কোর্ট, সেখানেও আমার আপনজন বলতে বিয়ে আর চাকর, এখানেও তাই। অভ্যেস হয়ে গেছে বুঝলে, তাই নিজের অসুবিধাটা নিজেই সামলে নিতে পারি। সেটা এতদিন যা করেছো ভালো করেছো, আমরা দূরে ছিলাম, যা ইচ্ছা করেছো, কিন্তু এখন তো এসে গেছি, সেটা আর চলবে না। এতদিন তো তোমার নিজের বলতে এখানে কেউ ছিল না, কিন্তু আমরা তো চলে এসেছি। কি জেঠুমনি? মা আমার পাক্কা বুড়ি। জাগে, তোমার পরম পাওনা রে। তোমরা বিশ্রাম করো, আমি তুলসীকে বলে দিচ্ছি কি খাবে বলো, সব ব্যবস্থা করে দেবে। না না জেঠুমনি, তোমারও তো চিন্তা করতে হবে না, মা তো আছে, মা সব ব্যবস্থা করে নেবে। শুধু তুমি বলো তুমি কি খাবে? মুখে কোনো স্বাদ নেই রে মা, একেবারে বিস্বাদ হয়ে গেছে মুখটা। একটু শুক্তো ডাল, একটু আলু ভাজা। শুক্তোটা তাহলে আমিই করছি, উচ্ছেটা খেলে দেখবে তুমি একটু মুখে স্বাদ পাবে। শুধু শুক্তো কেন, তুমি সবটাই রান্না করবে। বাবা, তোমার হাতের রান্না তো আমি খেয়েছি, সেই যে হরিদ্বারে খেয়েছিলাম, জানো সীমা, এখনো মুখে লেগে রয়েছে। কি যে বলো দাদা, সে তো কবেকার কথা, আমার তো কিছুই মনে নেই। দেখি, দেখি, আপনার প্রেশারটা খুব ফ্লাকচুয়েট করছে। আমি ভাবছি মেডিসিনটা একবার চেঞ্জ করব। অনেকদিন তো একই মেডিসিন খেলেন, তো
আপনার লাস্ট সুগার কবে করা হয়েছিল? 6 মাস আগে। আমার মনে হচ্ছে আপনি সুগারটা একবার টেস্ট করিয়ে নিন, আর রিপোর্টটা আমাকে একটু ফোনে জানিয়ে দিলেই হবে। হ্যাঁ, তারপর আমি আপনাকে একটা নতুন ওষুধ দেব। আমার মনে হয় মিস্টার মুখার্জি, আপনি দিন কোথা থেকে ঘুরে আসুন। আমার মনে হয় আপনার এই অতিরিক্ত ওয়ার্কলোডটাই আপনার এই অসুস্থতার একটা অন্যতম কারণ। কাছে পিঠে কোথা থেকে একটু ঘুরে আসুন কদিন। আর সুগারটা একটু দেখিয়ে নিন, আমি লিখে দিলাম। তারপরেও যদি না হয় তাহলে ব্লাড টেস্টগুলো করিয়ে নেব। আপাতত এটা করলেই আমার মনে হয় ওষুধটা চেঞ্জ করলে আপনার প্রেশারটা স্টেবল হয়ে যাবে। ঠিক আছে? আর আমাকে আপনারা ফোনে জানিয়ে দেবেন রিপোর্টটা কি হলো। এক্সকিউজ মি। ও হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। শুনলে তো জেঠুমণি, ডাক্তারবাবু কি বলে গেলেন? তোমার প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে, এটা কিন্তু একদম ভালো না। যেখানে সেখানে তোমার মাথা ঘুরে যেতে পারে। আরে বাবা, অত ভেবো না তো, কিচ্ছু হবে না। শরীর থাকলে শরীর একটু খারাপ হবে। আচ্ছা, কোন অসুখটা বলো তো ভালো, শরীরে আরাম দিচ্ছে। অত চিন্তা করো না, শরীর খারাপ হয়েছে, ওষুধ খাবো, ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করো না। শোনো না মা, আমরা বরং জেঠুমণিকে নিয়ে কোথাও একটা ঘুরে আসি। ঠিক বলেছিস। শোনো, আমরা কোথাও বেরিয়ে আসি, তাতে তোমার মনটাও ভালো হবে আর একটু রেস্টও হবে। সেটা হতেই পারে। না, এখন তো দেখছি আপনার প্রেশারটা ঠিকই আছে। আমি যেটা ভাবছি সেটাই আমার মনে হচ্ছে। চিন্তার কিছু নেই, আপনার যে ওষুধটা চলছে সেই ওষুধটাই ওনার চলবে। শুধু এই ব্লাড টেস্টটা কালকেই করিয়ে নেবেন। কাউকে দিয়ে আমার চেম্বারে একটু পাঠিয়ে দেবেন, আমি দেখে তারপরে ওষুধটা চেঞ্জ করব। এই ব্লাড টেস্টটা একটু করে নেবেন, ঠিক আছে? আর সময় মতো খাওয়া দাওয়া করবেন, একটু রেস্ট নেবেন। আমার মনে হয় হ্যাঁ, থ্যাংক ইউ। সকালে এসে অমল, তুমি ল্যাবের ছেলেটাকে কালই খবর দাও, যাতে কালকে সকালে এসে ব্লাডটা নিয়ে যায়। অবশ্যই। হ্যাঁ অমল, তুমি পেশকার বাবুকে একটু বলে দিও যে এই উইকে আমি আর যাব না, কেমন? ও নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার, ওনার ফোন এসেছিল, আমি অলরেডি ওনাকে বলে দিয়েছি। ঠিক আছে, কোনো দরকার থাকলে অবশ্যই ফোন করবেন স্যার। করব, তুমি এসো। শোনো না, তুমি কিন্তু ল্যাবের ছেলেটাকে বলে দেবে। অবশ্যই, আমি ওনাকে কাল নিয়েই আসবো সকালবেলা। না না না, অত সকালে তুমি আসবে কেন? না, যদি কোনো রকম কোনো দরকার থাকে বা ওষুধ আনতে হয়, আমি একবার নিয়েই আসবো ওনাকে। ঠিক আছে, এসো। ঠিক আছে স্যার, আসছি ম্যাডাম। স্যার আসছি। এসো। আমার না খুব চিন্তা হচ্ছে, আমরা চলে যাওয়ার পর তোমার কি হবে? একে তো এই রকম শরীরের অবস্থা করেছো। শোনো শোনো সীমা, আমার একা থাকার অভ্যেস রয়েছে, তাছাড়া মালি রয়েছে, অমল রয়েছে, ডক্টর ব্যানার্জি রয়েছেন। সে তো বুঝলাম, তোমার নিজের বলতে কে আছে বলো তো?
আমি বলি কি, তুমি না একটা বিয়ে করে নাও। বিয়ে? হ্যাঁ, ইম্পসিবল, এই বয়সে বিয়ে? এই আমার মাথার দিব্যি বলছি, তুমি যদি বিয়েটা না করো এই বাড়িতে আমি আর পাই দেব না। এই দেখো, শোনো, তুমি হচ্ছে এই শহরের এত বড় বিচারক, হ্যান্ডসাম, বয়সটাও তো বেশি হয়নি, সবে তো 40 পেরিয়েছে। কি এমন অযৌক্তিক কথা বলেছি বলো তো আমি? শোনো, তুমি প্লিজ, তুমি আর না করো না, তুমি হ্যাঁ বলে দাও। বুঝতে পেরেছি সীমা, তুমি আমার জন্য একটা সেবা দাসী খুঁজতে চাইছো, তাই তো? মানে যে দুবেলা আমার সেবা করবে। মানে স্ত্রী কি সেবাদাসী? না, ডাক্তার। স্ত্রী সেবাদাসীও না, ডাক্তারও নয়। তাছাড়া ডাক্তার না হোক, ডাক্তার তো ডাকতেই পারে। হ্যাঁ, সেই জন্য তো অমলই রয়েছে, ওই যথেষ্ট। ওহ বাবা, সে নয় ডাক্তারটা অমলই ডাকলো, তা সেবাটা কে করবে শুনি? এই তো, তার মানে ওই হলো সেবা দাসী। আমি তোমার সেবাদাসী না তোমার ভাইয়ের সেবাদাসী? আমি তো তোমাদের ভালো বোনদের সাথী। স্ত্রী হলো স্বামীর ভালো বোনদের সাথী, বুঝেছো? মেড ফর ইচ আদার। কি জেঠুমনি, কি নিয়ে এত গম্ভীর আলোচনা হচ্ছে তোমাদের? জেঠুমনি জানো, তোমাদের বাগানটা না খুব সুন্দর, ভেরি নাইস। আমি এবার বাড়িতে গিয়ে কয়েকটা গাছ পুঁতবো। ওই গাছগুলোই তো আমার অক্সিজেন। সময় পেলেই আমি গাছের পরিচর্যা করি। এবার একটু নিজের পরিচর্যায় ধ্যান দাও বিচারক মশাই। উফ, এ তো একেবারে নাছোড় বান্দা। হ্যাঁ তাই। শোনো, বিয়েটা এবার একটু করেই না। এতদিন তো একা রইলে, এবার একটু সংসারী হও না। যদি আমাদের নিজের মনে করো তাহলে তোমাকে বিয়েটা করতেই হবে, আর যদি না করেছো না, আমি বলে দিলাম এই বাড়িতে আমি আর পা দেবই না। কি মজা, কি মজা, জেঠুমনির বিয়ে হবে আর নতুন আমার একটা জেম্মা আসবে। আমি তো খুব আনন্দ করব আর খুব সাজবো। দেখো সীমা, ঠিক আছে, বিয়ে আমি করতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। প্রথমত, মেয়েটি আমার চাইতে বেশি কম বয়সী হলে চলবে না, আমার সমবয়সী হতে হবে, মানে আমার বয়সের আশেপাশে থাকতে হবে। আর দ্বিতীয়ত, প্রধান শর্ত হচ্ছে কোনো যৌতুক নেওয়া চলবে না, এক কাপড়ে আসতে হবে। ঠিক আছে, আমি কাল থেকেই লেগে পড়ছি। এই সামনের মাঘে আমি 4 হাত এক করছি। কি গো, এই দেখো মেয়েটার ফটোটা দেখো, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া বয়সটাও বেশ সুন্দর ম্যাচিং করবে। আমি দাদাকে পাঠিয়ে দিচ্ছি। ভালোই। মেয়েটার বয়স কত? 32? না, 34। 34 আর দাদার হচ্ছে 40, এইটুকু ডিফারেন্স তো হতেই পারে। না, সে ঠিকই আছে। আমি ভাবছি যে 34 বছর বয়সেও মেয়েটার বিয়ে হয়নি কেন? সৎ মায়ের সংসারে থাকে, বড় দুঃখী জানো, ওরা শাখা বলা ছাড়া আর কিছুই দিতে পারবে না। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু এই শোনো, আমার ভাসুরের কিন্তু ভাগ্যটা খুব ভালো। এই বয়সে কোনো ডিভোর্সি নয়, বিধবা নয়, একবারে আনকোড়া কুমারী মেয়ে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে জানো তো। তোমার দাদার সাথে কিন্তু বেশ মানাবে। তাই? তাহলে তুমি এক কাজ করো, দাদাকে নিয়ে তুমি একবার মেয়েটাকে দেখে আসো, যাও। কেন, তুমি যাবে না? আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি মেয়েটাকে দেখে কি করব? বিয়ে করবে দাদা, দাদাকে নিয়ে যাও। আর তাছাড়া মেয়ের বাড়ির থেকেও ছেলেকে দেখার প্রয়োজন আছে। মেয়ের বাড়ি ছেলেকে দেখবে না, তারা ছেলের ব্যাপারে সবকিছু শুনে নিয়েছে, ব্যাস তাতেই ওদের বিশ্বাস হয়ে গেছে। কিন্তু তুমি একটু তোমার দাদাকে বলো না মেয়ে দেখার জন্য, সে তো রাজি নয়। কেন? সে বলেছে তার ওই মেয়ের বাড়িতে গিয়ে ওই সাজিয়ে 1 প্লেট মিষ্টি খাওয়া, এইসব ব্যাপার তার একেবারেই অপছন্দ। সে আমাকেই বলেছে তুমি সব করো, ব্যাস তুমি নিজে দেখে বিয়ের ডেটটা ফাইনাল করে দাও। তা ঠিকই তো বলেছে, তাই করো। কিন্তু এটা তো পৌষ মাসের মাঝামাঝি, সামনের মাসটা অর্থাৎ মাঘ মাসে অনেকগুলো ভালো দিন আছে। মাঘ মাস? এত তাড়াতাড়ি? হ্যাঁ, কারণ ফাল্গুন মাসে তো মাম্পির পরীক্ষা আছে, তাছাড়া তোমার অপারেশনটাও তো করতে হবে। এটা না হলে আবার সেই বৈশাখ মাস, অত দেরি বাবা আমি করতে পারবো না। কখন কি মদ ঘুরে যাবে বাপরে। সব থেকে ভালো সামনের মাসটা, শুভস্য শীঘ্রম।
তা মেয়ের বাড়ি কি বলছে? তারা তো তৈরি, আগামী 20 মাঘ সব দিক থেকে নাকি ভালো দিন, হুম। শুধু তাদের একটু অফিসিয়ালি জানিয়ে দিতে হবে। এমনি তো সব ঠিকই আছে, তা একবার দাদার সাথে আলোচনা করে নাও। দাদা তো বলেছে, সীমা তুমি সবকিছু করে নাও, আমি শুধু আসবো, বিয়ে করবো, বউ নিয়ে চলে যাবো, বাহ। ব্যাস। তাহলে তো ভালোই, দেখো কি হয়। তাহলে আমি মেয়ের বাড়ি জানিয়ে দিচ্ছি। আমি এ বিয়ে করতে পারবো না। যদিও আমার কথাতেই তুমি হয়তো সবকিছু ঠিক করেছো, কিন্তু আমি অপারগ। প্রিয় সীমা, আমার এক বন্ধু বিচারক বিপত্নিক, কোনো ইস্যু নেই, বিয়ে করবে। যদি বলো তো ছবিটা তার কাছে পাঠিয়ে দিতে পারি। ছবি অনুযায়ী মেয়েটি ভালো, কিন্তু আমি এ বিয়ে করতে পারবো না। টেলিফোন না করে তোমাকে চিঠিটা লিখছি, তোমার সঙ্গে কথা বলতে গেলে আমার মনের কথা বলা হবে না, তাই। তুমি আমার থেকে বয়সে ছোট হলেও আমি তোমাকে সম্মান করি, মানুষ হিসেবে। এই পত্র পেয়ে আমাকে ভুল বুঝো না, বা রেগেও যেও না। আমি আমার অসুবিধের কথা তোমাকে জানালাম। এটি তোমার দাদা শঙ্কর। তুলসী, হ্যাঁ দাদাবাবু। একবার অমলকে পাঠিয়ে দে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ অমল, এই চিঠিটা তুমি আমার ভাইয়ের ঠিকানায় পাঠিয়ে দিও, খুব জরুরি, কেমন? আচ্ছা হ্যাঁ, তোমাকে স্যার, কিছু ঠিকানাটা? ও হ্যাঁ, ঠিকানাটা। আর তোমাকে কিছু টাকাও দিতে না হবে। না স্যার, আপনার কিছু টাকা আমার কাছে রয়েছে, ওগুলোর হিসাব আপনাকে আমি পরে দিয়ে দেবো। আচ্ছা। আর স্যার একটা কথা হ্যাঁ, বল। ছিল, আমাদের পেশকারবাবুর ছেলে মা সারদা স্কুলে অ্যাপ্লিকেশন করেছে চাকরির জন্য। আচ্ছা আচ্ছা। তো আমাকে বললো আপনি যদি একটু সুপারিশ করে দেন। আমি কি সুপারিশ করব? আমি ওই স্কুলে নামকে বাঁচতে প্রেসিডেন্ট, আমার কোনো ক্ষমতাই নেই। তুমি বরং পেশকার বাবুকে বলো কোনো রাজনৈতিক নেতাকে দিয়ে সুপারিশ করাতে, তাতে কাজ হবে। দাঁড়াও, তোমাকে ঠিক আছে। ঠিকানাটা লিখে দিই। আচ্ছা, হ্যাঁ বলুন। শঙ্কর মুখার্জির বাড়ি কি এটা? হ্যাঁ, এটাই ওনার বাড়ি। উনি কি আছেন? দেখা করা যাবে? হ্যাঁ, উনি আছেন, আসুন। দাদাবাবু, একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে ও এসেছেন। আচ্ছা, পাঠিয়ে দে পাঠিয়ে দে। হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমার আপনার সাথে একটু দরকার ছিল। ও আচ্ছা, আসুন আসুন, বসুন। হ্যাঁ বলুন। আমার একটু সময় লাগবে, একটু জল পাওয়া যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই। তুলসী, তুলসী, হ্যাঁ বলুন। এক গ্লাস জল দিয়ে যা তো। হ্যাঁ দিচ্ছি দাদাবাবু। হ্যাঁ, আপনি কত দূর থেকে আসছেন? বর্ধমান। এখানে কোথায় উঠেছেন? মানে আপনার আত্মীয় স্বজন কোন পাড়ায় থাকে? দিদিমণি, ধন্যবাদ। আমাকে এখানে কেউ চেনে না, আমি আপনার সাথে দেখা করব বলেই বর্ধমান থেকে এসেছি। ও, তাহলে তো আপনি অনেক সকালে বেরিয়েছেন। হ্যাঁ, ভোর 5টায় বেরিয়েছি। একটু চা তো চলতেই পারে। না না, ধন্যবাদ, আমি চা খাবো না। হ্যাঁ বলুন, কি দরকার আপনার? বাহ, ভারী সুন্দর বাড়ি আপনার, কত সুন্দর বাগান, কত ফুল ফুটেছে। এটা নিশ্চয়ই আপনার শখ, প্রচুর খাটাখাটনি করেন হয়তো। হ্যাঁ তা বলতে পারেন, এটা আমার খুব শখ। আমার পরিশ্রম, মালির পরিশ্রম, সব মিলিয়ে এই সৌন্দর্য। তা আপনি এত সময় পান কি করে? সারাদিন আপনার এত দায়িত্বপূর্ণ কাজ, তারপরে এই বাগানের পিছনে অক্লান্ত পরিশ্রম।
সত্যিই অবিশ্বাস্য। বাহ, আপনি তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। আমি সুন্দরের প্রশংসা করতে জানি, কিন্তু অসময়ে এসে আপনাকে আমি বিরক্ত করলাম না তো? না 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 না, অসময় কোথায়? একা একা বসে চা খাচ্ছিলাম, সেখানে আপনার মতন একজন সঙ্গী পেলাম, ভালোই তো হলো। আসলে আমি আপনার কাছে অত্যন্ত জরুরি প্রয়োজনেই এসেছি। সেই বর্ধমান থেকে কাক ফোড়ে বেরিয়ে এতটা পথ অতিক্রম করে এসছেন, কি চাকরি? চাকরি? হ্যাঁ, চাকরিই বটে। দুঃখিত, আমার কোনো ক্ষমতাই নেই। আপনি বরঞ্চ কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ করুন। আমি স্কুলের নামমাত্র প্রেসিডেন্ট, শুধু মিটিং অ্যাটেন্ড করি। আমি চাকরির জন্য আপনার কাছে আসিনি। কি কাণ্ড দেখুন তো! আসলে কি হয়েছে বলুন তো, কদিন ধরে এত বেকার ছেলে মেয়েদের আর্জি শুনতে শুনতে আমি ভেবেছিলাম আপনিও হয়তো। আমি আপনাকে কিছু কথা জানাতে এসেছি। আপনার নামটা জানতে পারি? আমি জয়শ্রী ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনাকে কি আমি আগে কখনো দেখেছি? মানে আমার আদালতে বা কোথাও? সম্ভবত আপনি আমার ফটো দেখেছেন। ফটো? হ্যাঁ, ফটো। আপনার বৌদি বোধহয় যত সম্ভব আমার একটা ছবি আপনাকে পাঠিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি তাহলে? হ্যাঁ, আমি। আমার সাথেই আপনার বিয়ের কথা হচ্ছে। ও, বলুন বলুন বলুন, কি বলুন? আমি বলছিলাম যে আমি আপনাকে বলতে চাই যে আপনি এই বিয়েটা করবেন না। কেন? আপনি কি আমাকে চেনেন? আমার বিষয় তো আপনি কিছুই জানেন না। হঠাৎ করে এই বয়সে এইভাবে। না না, চেনা জানার তো কোনো প্রশ্ন নেই, আমাদের দেশে তো এভাবেই বিয়ে হয়। মানছি, সব ক্ষেত্রে বিষয়টা ভালো হয় না, অন্তত এক্ষেত্রে তো নয়ই। আপনার মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন তো। আমার পরিবার সত্য গোপন করে এই বিয়ে দিচ্ছে। কি সত্য? মানে আপনি আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? না না, তবে আপনি বোধহয় জানেন যে আমি সৎমা, সংসারে প্রতিপালিত। জানি। উনি আমাকে চূড়ান্তভাবে অপছন্দ করেন। ওনার আরও দুটো মেয়ে রয়েছে, অর্থাৎ আমার বোন। জানেন, ওরা না খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওনার ব্যবহারটা আমার প্রতি সৎমায়ের মতন। সেটা আমি খানিকটা অনুমান করতে পারছি। যেটা অনুমান করতে পারেন না সেটা হলো আমার নিজের বাবা তার এ পক্ষের বউয়ের প্ররোচনায় আমাকে ভাঙিয়ে তাদের সংসারের খরচা চালান। আপনাকে ভাঙিয়ে মানে? সে রাস্তা সোজা নয়, অত্যন্ত নোংরা, কদর্য। আমার বয়স 34ও নয়, 30। আপনার বৌদির কথা মতো ঘটক সেটাকে 34 বানিয়েছে। ঘটক? ও, ঘটকও আছে নাকি এর মধ্যে? ঘটকই এ বিয়ে ঠিক করেছে। আমার বাবা তাকে বলেছিলেন যেভাবে হোক, যার সঙ্গে হোক, 1 মাসের মধ্যে আমার বিয়ে ঠিক করতে হবে। উনি সেটা করেছেন। কিভাবে জানি না আপনার বৌদির সঙ্গে ওনার যোগাযোগ হয়। জানেন, আমি অনেক কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করেছি। এখানে এসেছি আপনাকে সাবধান করতে, যাতে আপনি এ বিয়ে না করেন। দেখুন, আপনার আপত্তি না থাকলে আমি আপনার জীবন সম্পর্কে জানতে পারি? আমার জীবন জেনে আপনার লাভ? না, লাভ লোকসানের প্রশ্ন নয়। আসলে আপনাকে যারা এভাবে কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে মানে মানে আপনার প্রতি একটা সুবিচারের ব্যবস্থা তো করতেই পারি। আমি ক্লাস 9-এ পড়ার সময় অল্প দিনের জ্বরেই আমার মা মারা গেলেন। আমার বাবা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বাবার প্রচণ্ডভাবে 7টা জুয়ার নেশা ছিল। জানেন, হঠাৎ একদিন দেখলাম বাবা বিয়ে করে আনলেন। বাবা না আমাকে খুব ভালোবাসতেন, জানেন। এরপরে আমার দুটো বোন হলো। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু কলেজে আর যাওয়া হলো না। এরপর থেকে 25 বছর বয়স পর্যন্ত
আমি কৃতদাসীর মতো মুখ বুজে সব কাজ করে যেতে থাকলাম সংসারে। জানেন, বাবাও না ক্রমশ কেমন যেন পাল্টে যেতে থাকলেন, আর আমার সৎমায়ের অত্যাচারও দিন দিন বাড়তে থাকলো। আমিও সব মুখ বুজে সহ্য করে নিতে থাকলাম। এর মধ্যেই একদিন আমাদের পাড়ার যজ্ঞেশ্বর দত্ত আমার পরের বোনের বিয়ের জন্য একটা পাত্রের খবর নিয়ে আসেন। কি পড়ো বলো তো তুমি রোজ রোজ খবরের কাগজে? শোনো, মুনমুনের জন্য তুমি বেশ বড়লোক পাত্র ঠিক করবে, বুঝেছো? বেশ অনেক বাড়ি, বড় বাড়ি গাড়ি, যাকে বলে একেবারে বনেদি বড়লোক। ঝি চাকর, আমার মেয়ের যাতে কোনো রকম দুঃখ কষ্ট না থাকে, সে যেখানেই যাবে গাড়ি করে ঘুরতে যাবে, বুঝেছো? তো মুনমুনের কি মত? সেও কি বড়লোক পাত্র চায়? ছাড়ো তো ওর কথা, ওই তো পুচকি মেয়ে, ওর আর কত বুদ্ধি হয়েছে। আজকালকার মেয়ে আমার তো দেখে শুনে বেশ ওদের চালাক চতুর বলেই মনে হয়। মুনমুন বলেছে ছেলেটা যেন ভালো হয়, আর সে একটু কম হলেও চলবে। আমি সাফ কথা বলে দিচ্ছি, আমার এই অভাব টভাব আর ভালো লাগছে না। আমি একটু শান্তিতে হাত পা ছেড়ে থাকতে চাই। দেখো যজ্ঞেশ্বর কি ধরনের পাত্র খবর নিয়ে আসে। যজ্ঞেশ্বর যদি পাত্র ঠিক করতে না পারে, তাহলে তুমি কাগজে বিজ্ঞাপন দাও। আর শোনো, মেয়ের বিয়ের জন্য এখন থেকে গয়না তৈরি করতে দাও। দাঁড়াও, আমাদের কোম্পানির অবস্থা খুব ঢিলে। প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা কিস্তিতে কিস্তিতে আস্তে আস্তে দেবে। মেয়ের বিয়ে তো একবারই হবে, কিস্তিতে টাকা মেটাবে মানে? তা কি করে হবে শুনি? বাবু। হ্যাঁ, কে? হ্যাঁ বাবু, আমি। আরে আরে আসুন 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 আসুন, আপনার কথাই ভাবছিলাম। বসুন বসুন। বলছি চা খাবেন তো নাকি? মা জয়শ্রী, একটু চা নিয়ে আসবি মা? হ্যাঁ বলুন। হ্যাঁ, চা খাওয়া যেতেই পারে। বাহ, আচ্ছা, ব্যবস্থা হয়ে গেছে। গুড। আমি 4টে ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি, কিন্তু আচ্ছা আগে আপনারা দেখুন। দেখি, আমাকে দাও না। এই 4টে পাত্রের মধ্যে সব থেকে অবস্থাপূর্ণ পাত্র কোনটি? দেখি, এই যে, এর নাম হচ্ছে অরিন্দম সাহা, বয়স বছর 30-এর মধ্যে, নিজেদের কাপড়ের ব্যবসা, বিরাট ধনী, নিজেদের বাড়ি গাড়ি চাকর বাকর সব আছে, মানে কোনো অভাব নেই, শুধু লেখাপড়াটা একটু কম, ওই মাধ্যমিক পাস। আর আপনাদের কাস্টে কিন্তু মিলছে না। ও সব দেখলে চলবে না, পয়সা থাকলেই হল। ওদের ডিমান্ড কত? ডিমান্ড মানে ধরুন ওই 5 লাখ ক্যাশ আর 30 ভরি সোনা। ও বাবা, এত? তা তো হবেই, তোমার মেয়ে সারা জীবন সুখে থাকবে, আর তার জন্য তুমি এইটুকু করতে পারবে? তুমি মনে রেখো, মুনমুন ছাড়াও এ বাড়িতে আরো 2টি মেয়ে আছে, তাদের বিয়ে তো দিতে হবে নাকি? 2জন নয়, 1জন, আমাদের ছোট মেয়ে মৌসুম। কেন জয়শ্রী, ওর কথা কি তুমি একবারও ভাববে না? না, ভাববো না। যত সব যেন ন্যাকামি, পিড়ির জন্য একদম উতলে পড়ছে। শোনো, তোমার ওই মেয়ের জন্য কোনো বড়লোক দোজ বেড়ে বা ব্যবসায়ী গলায় ঝুলিয়ে দাও, আর আমার এই 2 মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপর ওকে নিয়ে ভাবা যাবে। যোগেশ্বর বাবু, আপনি বরঞ্চ ছেলের বাড়িতে খবর দিন। ও ও আয় মায়, দে এনাকে দে, এনাকে দে। কিন্তু অত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? আমি একটা কথা বলি। হ্যাঁ, আগে পাত্রপক্ষের সাথে আপনারা একটু বসুন, বসে যদি সব ঠিকঠাক থাকে তখন হাতে পায়ে ধরে ম্যানেজ করে নেবেন ব্যাপারটা। কারণ পাত্রর কিন্তু মেয়ের ছবি দেখে খুব পছন্দ হয়েছে। তা তো হবে, আমার মুনমুনকে যে দেখবে তার তো পছন্দ হবেই। এই, তুই এখানে সঙ্গের মতন দাঁড়িয়েছিস কেন? যা ভেতরে যা, বাসনগুলো পড়ে আছে সেগুলো মেজে রান্নাটা সেরে ফেল, যা। যত সব আপদ জুটেছে আমার কপালে। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন? না না, বলুন। এ কি আপনাদের বড় মেয়ে? হ্যাঁ।
আমার প্রথম পক্ষের স্ত্রী অনেক বছর আগে মারা গিয়েছে। এই আমাদের প্রথম সন্তান জয়শ্রী। দেখতে কিন্তু খাসা, একে কি বাড়িতে রেখে দেওয়াটা ঠিক হবে? বুঝতেই পারছেন আমার সামর্থ্যে। শোনো, এসব ফালতু কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আসল কথাটা নিয়েই আলোচনা করো। কবে ওরা মেয়েকে দেখতে আসবে? যোগেশ্বরবাবু, এখন থাক, আমি পরে বরং আপনার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি বরং ওই সাহাদের সাথে কথাটাকে একটু এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, আমি তাহলে ওদিকটা এগোই আর ছবিগুলো রাখা থাকলো। আমি তাহলে উঠি। হ্যাঁ, নমস্কার। 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 আমার ছোট বোনকে পাত্রপক্ষর বাড়ি থেকে দেখতে আসে। দেখার পরেই ওনাদের পছন্দ হয়ে যায়। পরের মাসেই ওর বিয়েও ঠিক হয়ে যায়। বিয়ের খরচা জোগাড় করার জন্য আমার বাবা চারিদিকে হন্যে হয়ে ঘুরতে থাকলেন। প্রায় দিন রাত্রিবেলায় বাবা আর মায়ের মধ্যে তুমুল ঝগড়া হতো। বিয়ের আর মোটে 10 দিন বাকি ছিল। আমার বাবা কিছুতেই 10 লাখ টাকা জোগাড় করতে পারছিলেন না। বাবার প্রায় মাথার চুল ছেঁড়ার অবস্থা। এর মধ্যে প্রায় দিনই দেখতাম যজ্ঞেশ্বর বাবুকে মা ডেকে পাঠাতেন দুপুরবেলা, যখন বাবা বাড়ি থাকতেন না। ওনাদের মধ্যে কিছু একটা আলোচনা হতো। তারপরে যজ্ঞেশ্বর বাবু চলে যেতেন। এরপরে একদিন আমার বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন ভদ্রলোক নামলেন। দেখে মনে হচ্ছিল বেশ পয়সাওয়ালা। ওনার সাথে ছিলেন যজ্ঞেশ্বর বাবু। ওনারা দেখলাম আমার মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে থাকলেন। আমার বেশ কৌতূহল হলো। আমিও ওদের পিছন পিছন গেলাম। দরজার পাশে দাঁড়িয়ে ওনাদের সব আলোচনা আমি শুনতে থাকলাম। আপনি কোনো চিন্তা করবেন না, মেয়ে আমার খুব ভালো। আপনি যেভাবে রাখবেন সে সেভাবেই থাকবে। সে কাজে কর্মে খুব চটপটে, আপনার কোনো লস হবে না। দেখুন ম্যাডাম, আমরা হলাম গিয়ে বিজনেসম্যান, গিভ অ্যান্ড টেক রিলেশনে বিশ্বাসী। আমি যদি একবার স্যাটিসফাই হয়ে যাই, আপনি কিন্তু কিছু ভাববেন না, আপনাকেও স্যাটিসফাই করে দেবো। কি যোগেশ্বর বাবু, ঠিক বলেছি তো? হ্যাঁ বলতে আপনার মন উদার, দরাজ হাত। যখন হাত পেতেছি তখনই প্রসাদ পেয়েছি স্যার। তাহলে এবার আমার স্যাটিসফ্যাকশনের ব্যবস্থাটা করুন। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, বড্ড বোরিং ফিল করছি। দু একটা দেখেছি, তবে ঠিক স্যাটিসফাই হইনি। আপনি আপনার মেয়েকে ডাকুন না, একবার ওই সামনাসামনি দেখে স্যাটিসফাইড হই। দেখুন স্যার, আপনি যে স্যাটিসফ্যাকশনের কথাটা বলছেন না, হ্যাঁ, সেটা আপনার বাগান বাড়িতেই করুন, তাতে আমারও কোনো আপত্তি নেই। স্যাটিসফ্যাকশন না হলে বা পছন্দ না হলে তখন আপনি ফেরত দিয়ে যাবেন, আপনার টাকাটাও বেঁচে যাবে। কারণ মেয়ে যদি বেঁকে বসে, তখন তো আমার নিজের মেয়ের বিয়েটাই ভেস্তে যাবে। প্লিজ স্যার, আপনি ওই 3 লাখ টাকাটাই এখন দিয়ে যান। কাল সকালেই ওর বাবাকে দিয়ে আপনার ওই বাগান বাড়িতে ওকে আমি পৌঁছে দেব। প্লিজ স্যার, এটুকুন করুন আমার জন্য, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তবে তাই হোক। না, ফটো আমি দেখেছি, আমি স্যাটিসফাইড। নিন। যাক, এবার আমি স্যাটিসফাইড, আমার টেনশন দূর হলো। সেদিন রাতে বাবা মায়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। বুঝতে পারছিলাম মায়ের মতের সাথে বাবার মতের কোনো রকম মিল হচ্ছিল না। কিন্তু আমার বাবা নিরুপায় ছিলেন। উনি আমাকে নিয়ে পরের দিন সকালবেলা বাগান বাড়িতে ছেড়ে আসতে গেলেন। সে কি,
আপনি সব জেনে শুনেও আপত্তি করেননি কেন? আমি আমি নিরুপায় ছিলাম, আমার কিছু করার ছিল না। জানেন, আমার ওপরে অনেকগুলো মানুষের সুখ দুঃখ নির্ভর করছিল। আমি যদি বেঁকে বসতাম, আমার বাবা হয়তো আর বাঁচতেন না। জীবনে অনেক কষ্ট করেছিস তুই মা, এখানে কটা দিন বিশ্রাম কর। বিপুলবাবু আমাদের আত্মীয়র মতো, তুই সুখী হোস সেটাই আমি চাই। তুই ভালো থাকিস, সাবধানে থাকিস। আমি চললাম। না গো বাবা, আমার জন্য তোমরা চিন্তা করো না, আমি খুব ভালো থাকবো। তোমরা ভালো থেকো, তুমি ভালো থেকো। আমার কপালে যা আছে তাই হবে। জানি তুই কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবি না, না, কিন্তু আমি নিরুপায়। বাবা, প্রথম দিকে খুব কষ্ট হতো, ভেবেছিলাম আত্মহত্যা করব। পরের দিকে আমি সব মানিয়ে নিচ্ছিলাম। ওই বিপুলবাবুর খিদে মেটাতে আমি সব কিছু মুখ বুজে সহ্য করছিলাম। ছ মাস বাদে আমি বাড়িতে ফিরে আসি। পাড়ার সবাইকে মা বলেছিলেন আমি মামার বাড়িতে ছিলাম। জানেন, প্রথম প্রথম আমি এত যন্ত্রণায় কষ্ট পেতাম, এক এক সময় মনে হতো আমি গলায় দড়ি দিই।
বা দূরে কোথাও পালিয়ে যাই, কিন্তু আমি পারিনি। আমার সেই সাহসটাই হয়নি। কিছুদিন বাদেই তলপেটে আমার প্রচণ্ড ব্যথা হতে শুরু করলো। পরে জানা গেল ইনফেকশন হয়েছে। আমি আমি দিন দিন প্রচণ্ডভাবে অসুস্থ হতে শুরু করলাম। ওই অসুস্থ অবস্থায় বাড়ির সব কাজ করছিলাম। যত দিন যাচ্ছিল আমি আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ছিলাম। জানেন, ওই বাড়িতে আমার বোন, আমার ছোট বোন মৌসুমী, ও আমাকে খুব ভালোবাসতো, আমার দেখভাল করতো, কিন্তু তাও। ওঠো, আস্তে আস্তে ওঠো। এই নাও ওষুধটা, তাড়াতাড়ি খেয়ে নাও। না না, আমার আমার ওষুধ লাগবে না। আমি ওষুধ খেয়েছি বোন, আমি সুস্থ আছি। তুই চিন্তা করিস না, আমি ঠিক ভালো হয়ে যাব। বোন, আমি তোর কাছে অনুরোধ করছি, তুই চলে যা মনে হয় এখান থেকে। এতে এতে আমারই ভালো হবে। আমি জানি তুমি এগুলো কেন বলছো। মা এসে দেখলে আমাকে যা না তাই বলবে, আর তোমার উপর অত্যাচারটা আরো বাড়িয়ে দেবে। কি তাই তো? না না, তা নয়। আমি তোকে বলছি তো বোন, আমি সুস্থ হয়ে যাব। আমি ঠিক ভালো হয়ে যাব। ওষুধটা খেয়েছি, একটু সময় লাগবে, আমি ভালো হয়ে যাব বোন। তুই এখান থেকে যা বোন। আমি বুঝতে পারছি না তুমি এখানে কেন এখনো পড়ে আছো। এত লাঞ্ছনা, এত অপমান কোনো মানুষ সহ্য করতে পারে? তুমি চলে যাও না আশ্রমে, ওখানে মানুষদের সেবা করবে, অনেক ভালো থাকবে, বিশ্বাস করো। কে যাবে আশ্রমে, তুই না ও? এই, তুই এ ঘরে কি করছিস? দিদির খুব জ্বর, তাই বলছিলাম রামকৃষ্ণদেবের আশ্রমে ডাক্তারটাকে দেখালে একবার হতো না? মা, আমি যাব একবার ডাক্তারটাকে ডাকতে। তুমি তোমার নিজের চরকায় তেল দাও, আর ওর ব্যাপারটা আমি বুঝে নেব। তুমি বরং এক কাজ করো, ওই মোড়ের মাথার দোকান থেকে রুটি আর আলুর দম কিনে নিয়ে এসো। মহারানী অসুস্থ, রান্না হয়নি, রাতে আমরা খাবো কি? না না, আমি বরং একটু গিয়ে ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিই। থাক থাক থাক, তোমাকে আর কাজ দেখাতে হবে না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সামনে অনেক কাজ পড়ে আছে, অনেক মূল্যবান কাজ। আমার সৎ মায়ের যে কি মূল্যবান কাজ আছে সেটা বুঝতে আমার আর অসুবিধা হয়নি। মৌসুমীর বিয়ে ঠিক হলো, বোকারোর ছেলে, বিয়ের প্রচুর খরচা। আমার চোখে সেই আগের চিত্রটা ফুটে উঠতে থাকলো। এবারের খদ্দের একজন অবাঙালি ব্যবসায়ী, সে তার নিজের ফ্ল্যাটে একাই থাকতেন। সে রোজ আমাকে এসে তার গাড়ি করে নিয়ে যেতেন। কি হলো, তাড়াতাড়ি নে, নড়তে চড়তে 6 মাস। কিরে, মন খারাপ? আরে বাবা, 2-3 মাসের বেশি তো কেউ রাখবে না। আরে লোকরা সবাই জানবে যে তুই চাকরির জন্য বাইরে ইন্টারভিউ দিতে গেছিস। ওখানে বেশ মস্তিতেই থাকবি। বিয়ে করলে যেই সুখ ভোগ, ওখানেও তাই। কটা দিন একটু শান্তিতে কাটিয়ে আয়, তারপরে আমরা তো রইলাম তোর সুখ দুঃখ দেখার জন্যে। যা যা, তাড়াতাড়ি শাড়িটা পরে নে, যা। তুমি চলে যাচ্ছ দিদি, প্লিজ যেও না। আমি তো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি বোন, তাড়াতাড়ি ফিরে আসবো, দেখিস। আমি জানি তুমি কোথায় যাচ্ছ আর কেনই বা যাচ্ছ। তুমি রাজি হও না। এই পাপের টাকায় আমার বিয়ে হলে আমি কোনোদিন শান্তি পাবো না। এখন আর তা হয় না বোন। কেন হয় না? একটা মেয়ে সংসারে দিনের পর দিন হাল টানবে, আবার পাপের পথে রোজগার করে সংসারের সকলের মুখে হাসি ফোটাবে।
আমি এই কপাল নিয়েই এসেছি, এটাই ভবিতব্য, এটা খণ্ডন করা যাবে না রে। আর যদি আমার নিজের মা থাকতেন, উনি তাহলে আমাকে আগলে রাখতেন, ঠিক ঠিক যেভাবে তোদের মা তোদেরকে আগলান। পাপ পাপ, আমরা একদিন পাপের আগুনে পুরো সকলে ছারখার হয়ে যাব। ওই মহিলা বুঝতেও পারছে না যে উনি কোন ভয়ানক খেলায় মেতেছে। তুমি কেন এর প্রতিবাদ করছো না? কেন সকলকে জানাচ্ছ না? শোনো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান দোষী। ধরে নে আমিও দোষী, আমার প্রতিবাদ করার ক্ষমতা নেই। বোন, ছোট্টবেলা থেকে আমাকে একটা ভয় তাড়া করে বেরোচ্ছে, আর সে ভয়টা থেকে আমি কিছুতেই মুক্তি পাচ্ছি না। কিসের ভয়? অনেক ছোটবেলায় আমি আমার মায়ের মরা মুখ দেখেছি, বাবার মরা মুখটা আর দেখতে পারবো না রে আমি। মনের দিক থেকে বাবার মৃত্যু অনেকদিন আগেই ঘটে গেছে, শুধু খোলসটা পড়ে আছে। ধরে নে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। ছাড়, আমার যাবার সময় হয়ে যাচ্ছে। আমি চলি, মৌসুমীর বিয়ে হয়ে গেল, আমি ফিরে আসলাম, কিন্তু কিন্তু আমার সৎমা পয়সার নেশায় আবার একজন তৃতীয় ব্যক্তিকে ঠিক করলেন। কিন্তু এবার আমি চিৎকার করে প্রতিবাদ জানালাম। এই শোন, কাল সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি, আর সাথে সব জামা কাপড় নিয়ে নিবি। যোগেশ্বর বাবু আসবেন 10টার সময়, তোকে নিয়ে যাবেন, বুঝেছিস? কি হলো, চুপ করে আছিস যে? শুনেছিস আমার কথা? আমি যাব না। যাব না মানে? আমি অসুস্থ। কি হয়েছে তোর? আমি প্রেগনেন্ট। কি? লজ্জা করে না? লজ্জা করে না তোর? এদিকে আমি এতগুলো টাকা নিয়ে বসে আছি, সংসারটা চলবে কি করে শুনি? ন্যাকামো হচ্ছে তোমার না? কোনো ন্যাকামো না করে তুমি ওর সঙ্গে যাবে? না 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 না, আমি যাব না, আমি যাব না। আরে কি কি হচ্ছে? ছাড়ো 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 ওকে, দূর করে দাও ওকে, ওকে এই বাড়ি থেকে দূর করে দাও। ওর মুখ আমি দেখতে চাই না। তোমরা কি সব পাগল হয়ে গেলে? বেরিয়ে যা এখান থেকে। আমার বাবা কিছুদিনের জন্য আমাকে ওনার এক বন্ধুর বাড়িতে রেখে দিয়ে আসেন, আর সেখান থেকেই আপনার সঙ্গে বিয়ের কথা পাকা হয়। আজ আমি শুধু আমার মনের যন্ত্রণাতে আপনার কাছে ছুটে এসেছি, সবটা জানাতে। এ পাপ, আমার শরীরে পাপের রক্ত বইছে, পাপে। এবার আমি চলি। আপনার অনেকটা সময় আমি নষ্ট করলাম। জানেন, এই জন্মে এই কথাগুলো আমি আর কাউকে বলে উঠতে পারতাম না হয়তো। আপনাকে বলে নিজেকে অনেকটা হালকা লাগছে। এবার আমি মরেও শান্তি পাবো। কোথায় যাবেন? জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। আপাতত এখন স্টেশনেই যাব ট্রেন ধরতে। নমস্কার।
জয়শ্রী, জয়শ্রী, এ কি আপনি? হ্যাঁ জয়শ্রী, আমি এইমাত্র আমার ভাইয়ের স্ত্রী সীমাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমি বিয়ে করতে রাজি আছি। আমি নিজেই আমার পাত্রী পছন্দ করে নিয়েছি। খুব ভালো। তা তা কে সেই ভাগ্যবতী? তো আপনি জয়শ্রী, আপনি রাজি নন? আপনিও আমাকে দয়া দেখাচ্ছেন? বাহ! না জয়শ্রী, না, এখানে কোনো দয়ার প্রশ্ন নেই জয়শ্রী। এখানে এখানে কোনো সহানুভূতি, কোনো মহানুভবতা, কোনো অনুকম্পা কিচ্ছু নেই। এটা আমার বিচার। হ্যাঁ হ্যাঁ জয়শ্রী, এটা আমার বিবেকের বিচার, আমার জীবনের চরম মুহূর্তের বিচার। বলুন জয়শ্রী, আপনি রাজি নন? জয়শ্রী, এই মুহূর্তে আমাদের একজন রেজিস্ট্রারের দরকার। আমি আমাদের বিয়ের জন্য একদিন নয়, একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। হ্যাঁ জয়শ্রী, এই মুহূর্তে আমি আপনাকে আমার জীবন সঙ্গিনী বানাতে চাই। হ্যাঁ জয়শ্রী, এই নরক কুণ্ড থেকে আমি তোমাকে বার করতে চাই। বলো বলো জয়শ্রী, তুমি রাজি নও? আপনি তো আমার সম্পর্কে সবটুকু জানেন, কেন তারপরে? জয়শ্রী, আমারও তো আমার জীবনের প্রথম 25টা বছরের অনেক ইতিহাস আছে। আমিও তো তোমাকে কিছু বলিনি। তুমি রাজি হয়ে যাও জয়শ্রী। তুমি আর আপত্তি করো না জয়শ্রী। হ্যাঁ জয়শ্রী।